সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেস সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দর্শক, টানা প্রায় ৩০০ পয়েন্টের মতো সূচকের পতনের পর আজকে কিন্তু বেশ খানিকটাই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় ৪৬ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছে। তবে লেনদেনে কিন্তু ধীর গতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ৩ ঘন্টার সময় এখনও লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়ায়নি, ২৬০ কোটি টাকার আশেপাশে লেনদেন হচ্ছে। তবে দেখা যাচ্ছে ৮০%-রও বেশি প্রতিষ্ঠানের কিন্তু দর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ৩০০-রও অধিক প্রতিষ্ঠানের কিন্তু দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। সাধারণত আমরা দেখে থাকি যে টানা বেশ কিছুদিন নেগেটিভ ট্রেন্ড থাকলে একটা পজিটিভ ট্রেন্ড দেখা যায়। তো সেরকমটি আজকে হচ্ছে কিনা সেটা আসলে সামনে আমরা দেখতে পাবো, আমরা বুঝতে পারবো। আজকে কিন্তু একদমই ভলিউম নেই, যেটি বলছিলাম। তো ভলিউম নেই, সেক্ষেত্রে যেটা বোঝা যায় যে সেলাররা সেল করতে আসলে চিন্তা করছে, বায়াররা বাই করতেও চিন্তা করছে। তো সেক্ষেত্রে একটা ধীর গতি দেখা যাচ্ছে। এখান থেকে যদি আসলে ইন্ডেক্স কামব্যাক করতে পারে তাহলে একটা আস্থার যে ব্যাপার, আস্থাশীল হয়ে আসলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। দেখা যাবে যে কোনো একটি সেল করে কোনো একটাতে বাই করবে। সাধারণত আমরা দেখি যখন ইন্ডেক্স বাড়তে থাকে তখন কিন্তু অটোমেটিক কিন্তু একটা থেকে আরেকটা সুইচিং করার কারণে কিন্তু আমরা দেখি যে টার্নওভারটা কিন্তু বৃদ্ধি পায়। কিন্তু এই অবস্থায় আমরা একটা স্থবিরতা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে। তো সেটি কাটিয়ে উঠতে পারবে পুঁজিবাজার, সেটি আমরা প্রত্যাশা করছি। আমরা জানি যে ৫,০০০-এর নিচে ইন্ডেক্স ছিল, সেখান থেকে প্রায় ১,০০০ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছে, ৫,৯২৩ পর্যন্ত উঠেছিল। সেখান থেকে কিন্তু প্রায় ৩০০ পয়েন্টের মতো কমে গিয়ে আজকে আমরা একটা ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি। তো এটিকে অনেকেই কিন্তু আসলে মূল্য সংশোধন হিসেবেই দেখছেন এবং তারা মনে করছেন যে মূল্য সংশোধন খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং মূল্য সংশোধনের মাধ্যমেই কিন্তু ইন্ডেক্স সামনে যাবে এবং ধাপে ধাপে আসলে বিভিন্ন ভিত্তি শক্ত করে আসলে সামনে গেলে এটা বাজারের জন্যই ভালো। তবে এক্ষেত্রে অনেকে আবার অনেক ধরনের কথা বলছেন, কারণ আমরা জানি যে বাজার যখন নেগেটিভ থাকে তখন কিন্তু অনেক ধরনের কথাই কিন্তু বাজারে ভেসে বেড়ায়, অনেক ধরনের রিউমার ভেসে বেড়ায়, গুঞ্জন ভেসে বেড়ায়, গুজব ভেসে বেড়ায়। তো সেক্ষেত্রে অনেকেই মনে করছেন যে নিয়ন্ত্রক সংস্থার অতিরিক্ত খবরদারি পুঁজিবাজারকে পেছনে নিয়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা তারা বলছেন। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে এম্পাওয়ার্ড করতে কিন্তু নিয়ন্ত্রক সংস্থা কাজ করছে। আমরা জানি যে প্রাইমারি রেগুলেটর হিসাবে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের পাওয়ার পুঁজিবাজারে বেশি থাকবে, তাদের আসলে ক্ষমতাটা বেশি থাকবে, যেটি এতদিন আমরা দেখিনি সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি। তবে সেটি অযাচিতভাবে যদি ব্যবহার করা হয় সেটা অবশ্যই পুঁজিবাজারের জন্য খারাপ হবে, কারণ অনেক দিন ধরে পুঁজিবাজার আসলে একটা কোমায় ছিল। টানা প্রায় 17-18 বছর কিন্তু পুঁজিবাজার সেইভাবে পারফর্ম করতে পারেনি এবং আমরা দেখেছি ৬,০০০-এর নিচেই কিন্তু ইন্ডেক্স ঘোরাঘুরি করেছে। তো এই অবস্থায় যদি বিভিন্ন ইনকোয়ারির কথা আমরা শুনছি, ইনকোয়ারি যদি দেওয়া হয়, আমরা দেখতে পাচ্ছি অথবা শুনতে পাচ্ছি যে কোনো অবস্থাতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ বিভিন্ন ব্রোকারেজ হাউস পরিদর্শন করতে পারবে। অবশ্যই এটি সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্যই করবে, তবে সেটিকে বুঝে শুনে করতে হবে। সবাই জানবে ব্যাপারটি এরকম না, তারা ভিতরে ভিতরে সেটি করতেই পারে এবং তারা বলছেন যে বিভিন্ন বড় বড় ক্লায়েন্টের পোর্টফোলিও তারা দেখতে চাচ্ছেন। এই বিষয়গুলো একটু ভেবে দেখা উচিত, আসলে এরকম না করাটাই ভালো। অথবা ব্লকে যে ট্রেডগুলো হচ্ছে, কেন হচ্ছে, কেন কমে এত বিগ অ্যামাউন্টের সেল দেওয়া হলো, অথবা কেন এত বেশিতে বাই দেওয়া হলো, এরকম অনেক ধরনের কিন্তু রয়েছে ডিএসসি তরফ থেকে। তারা আসলে অনেক ধরনের খবরদারি করছেন, এটি আমরা শুনতে পাচ্ছি এবং এমনটি শোনা যাচ্ছে যে এসএসসির সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জে কিছুটা সমন্বয়হীনতা। আমরা সবসময় প্রত্যাশা করি যত নিয়ন্ত্রক সংস্থা আছে, ডিএসসি, বিএসসিসি, বাংলাদেশ ব্যাংক, সিএসসি, এনবিআর, সবার মধ্যে একটা সমন্বয় থাকবে। সমন্বয়হীনতা হলে কিন্তু এটা পুরো পুঁজিবাজারের উপরেই প্রভাব পড়বে এবং পুঁজিবাজার কিন্তু দেশের অর্থনীতির একটা আয়না। পুঁজিবাজার খারাপ হলে আসলে সেটা অর্থনীতির জন্য অবশ্যই কখনোই ভালো না এবং এই সরকার কিন্তু আমরা জানি তারা চাচ্ছে যে পুঁজিবাজারটা ভালো হোক, দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য যেন একটা ভালো জায়গা হিসেবে গড়ে উঠতে পারে। এবং আমরা কিন্তু কয়েকদিন আগেও আমরা দেখলাম যে অর্থমন্ত্রী কিন্তু একই কথা আবারও বলেছেন যে পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে হবে। তো সেক্ষেত্রে পুঁজিবাজারকে ভালো করতে হবে, এর কোনো বিকল্প নেই এবং এখানে ভালো ফান্ডামেন্টাল শেয়ার এখানে আনতে হবে আইপিওর মাধ্যমে। আমরা জানি যে ডিরেক্ট লিস্টিংয়ের কথা হচ্ছে, আইপিও সহজীকরণের কথা বলা হচ্ছে, মিউচুয়াল ফান্ড অ্যাক্টের কথা বলা হচ্ছে, আমরা জানি মার্জিন রুল সংস্কার হয়েছে। সব কিছু কিন্তু বাজারের জন্যই করা হচ্ছে এবং বিনিয়োগকারীরা প্রত্যাশা করতে চায় যে আসলে এখান থেকেই বাজার ঘুরবে। কোনো কারণে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট যেন বাজারে না পড়ে, এমন কোনো কিছু যেন বাজারের সাথে না হয় যেটি আসলে বাজারে বিরূপ প্রভাব পড়ে। তো সেক্ষেত্রে
যেই সিদ্ধান্তগুলো আসলে দেখতে চায় সাধারণ বিনিয়োগকারীরা, তারা আসলে দেখতে চায় যে বাইব্যাকের মতো আইনটা হবে, কার্যকরী হবে। সেই সাথে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণের যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেক দিন ধরে চলে আসে, সেটি কার্যকরী হবে। এরকম আরও অনেক যে ইস্যুগুলো আছে, তো সেই ইস্যুগুলো নিয়ে তারা প্রত্যাশা করে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কাজ করবে, বিএসসিসি কাজ করবে এবং পুঁজিবাজারকে ভালো করার জন্য যা যা করণীয় সব কিছুই করবে, সেটি আসলে প্রত্যাশা করছেন সাধারণ বিনিয়োগকারীরা, বাজার সংশ্লিষ্টরা। তো এখান থেকেই আমরা যেটি বলছিলাম যে অনেকটা লেনদেন কম আজকে, 270 কোটি টাকা আশেপাশে লেনদেন হয়েছে এখনও পর্যন্ত। তো এখান থেকেই পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। আস্থা যে ব্যাপারটা, আস্থা সবচেয়ে বড় নিয়ামক এটি পুঁজিবাজারের জন্য। আস্থার যেন ক্ষয় না হয়, অনাস্থায় যেন রূপান্তর না হয়, কারণ একটা ভালো গতির মধ্যেই কিন্তু পুঁজিবাজারকে আমরা দেখতে পাচ্ছিলাম কিছুদিন। তো সেখান থেকে সাময়িক হোঁচট খেয়েছে, আমরা সেটাকে আসলে বলতেই পারি যে স্বাভাবিক মূল্য সংশোধন। তো এখান থেকে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে, সেটা সকলে প্রত্যাশা করছেন। দর্শক, আপনারা জানেন যে অনেক পজিটিভ ব্যাপার কিন্তু আছে, মার্জিন রুলের মতো একটা পজিটিভ ব্যাপার। আমরা জানি যে বাজার বান্ধব অথবা উদার মার্জিন নীতি ঘোষণা করা হয়েছে। সেই সাথে আপনারা জানেন যে ব্যাংকের তারল্যটাও কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটাই বেশি, উদ্বৃত্ত অনেক বেশি, সেটি পুঁজিবাজারেও আসবে সে প্রত্যাশা অনেকে করে থাকেন। সেই সাথে ব্যাংকের ইন্টারেস্ট রেট কিন্তু অনেকখানি কম রয়েছে, সেই সাথে ট্রেজারি বিল, বন্ডের রেটও কিন্তু কমে গেছে। তো সেক্ষেত্রে আসলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারে আসলে ফান্ড আসার কথা। তবে আমাদের মার্কেটে আমরা একটু ভিন্নতা দেখি। অন্য দেশের মতো অথবা উন্নত দেশের মার্কেটে যেই আচরণগুলো ঘটে থাকে, আমাদের মার্কেটে সেইভাবে ঘটতে দেখা যায় না। আমরা দেখি যে ব্যাংকের ঋণের সুদের হার বাড়লেও দেখা যাবে যে আমাদের এখানে কমছে না, দেখা যাবে যে উল্টো চিত্র। আবার দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট রেট কমছে, পজিটিভ ট্রেন্ড পড়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে সেখানে নেগেটিভ ট্রেন্ড। এরকম অনেক উল্টো চিত্র আমরা বাজারে দেখে থাকি। তো সেক্ষেত্রে আমাদেরকে ম্যাচিউর বাজার ভবিষ্যৎ হবে, সেটা আমরা প্রত্যাশা করি এবং আমাদের বিনিয়োগকারী অনেক ম্যাচিউর হবে। তারা কম দামে শেয়ার সেল না করে বরঞ্চ কম দামে তারা শেয়ার কিনবে এবং বেশি দামে তারা শেয়ার সেল করবে। এটি হলে তাদের জন্য ভালো। এবং তারা মার্জিন রুল নিয়ে আমরা অনেক কথাই বলছি, তবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য আসলে মার্জিন রুল নিয়ে ব্যবসা করাটা খুবই বিপজ্জনক, খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। আমরা সবাই জানি এটা। আমরা 2010-এর ধসের কারণ হিসেবে কিন্তু মার্জিন রুল অথবা মার্জিন যে ঋণ, সেই ঋণটাকে আমরা আইডেন্টিফাই করে থাকি এবং যে নেগেটিভ ইকুইটি তৈরি হয়েছিল ওই সময় মার্জিন ঋণের কারণে, সেটি কিন্তু এখনও বাজার বয়ে বেড়াচ্ছে। বাজার এখন কিন্তু বিস্ফোরা হিসেবে পরিচিত মার্জিন ইকুইটি, নেগেটিভ ইকুইটি। তো সেক্ষেত্রে বুঝে শুনে আসলে মার্জিন লোন নেওয়া উচিত এবং যে প্রতিষ্ঠান মার্জিন লোন দেবে তাদেরকে বুঝে শুনে সেই ক্লায়েন্টদেরকে দেওয়া উচিত। তবে মার্জিন রুলের ব্যাপারে যেটি বলা হচ্ছে বাজার বান্ধব মার্জিন লোন, তো সেক্ষেত্রে প্রতিষ্ঠান চিন্তা করবে যে কাকে কিভাবে কত পর্যায়ে যে কত মাত্রায় আসলে মার্জিন লোন দেওয়া যেটি আসলে প্রতিষ্ঠানই বুঝবে এবং এটি আসলে প্রতিষ্ঠানের উপরে বর্তাবে। সেক্ষেত্রে এই বিষয়টি প্রতিষ্ঠানের উপরে ছেড়ে দেওয়াটাই ভালো বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এবং তারা বলছেন যে বিশ্বে প্রায় অন্য যে দেশের যে পুঁজিবাজার, তো সেখানে কিন্তু একই রকম প্র্যাকটিস আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে বাজার বান্ধব মার্জিন রুল হয়েছে এবং এটিকে আসলে বাজার হাতেই ছেড়ে দেওয়া উচিত। এবং যারা মার্কেট নিয়ে খুব বেশি বোঝে না, খুব বেশি প্রফেশনাল না, তাদের আসলে মার্জিন লোন নিয়ে ব্যবসা করা উচিত না। এই যে আমরা দেখলাম যে 300 পয়েন্টের মধ্যে সূচক পড়ে গেল। তো এই অবস্থায় যারা মার্জিনে লোন নিয়েছে, মার্জিনে যারা ব্যবসা করছে, তারা কিন্তু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু যারা মার্জিনের বাইরে আছেন তারা কিন্তু আসলে ওইভাবে কিন্তু চিন্তা করছেন না। তারা চিন্তা করছেন যে বাজার তো ঘুরবেই, ঘুরলে তার রিকভারি হয়ে যাবে এবং সেরকমটি আমরা কিন্তু অনেকবার দেখেছি। আমরা অনেকবারই দেখেছি বাজার পড়েছে এবং সেখান থেকে কিন্তু বাজার ইউটার্ন নিয়েছে। আমরা আবারও প্রত্যাশা করছি বাজার এখান থেকে ঘুরে দাঁড়াবে। এছাড়া যেটি বলছিলাম, আমরা জানি যে আজকে এখনও পর্যন্ত 300 কোটি টাকার মতো লেনদেন হয়নি, তারপরেও ইন্ডেক্সটা বেশ সবুজ দেখা যাচ্ছে। আমরা যদি বাজার আপডেটটা একটু জেনে নিই, আমরা আজকে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি প্রায় 46 পয়েন্টের মতো সূচক পড়েছে। সেখানে দেখা যাচ্ছে ইন্ডেক্সের অবস্থান কিন্তু 5886 পয়েন্টে। এই মুহূর্তে কিছুটা আর একটু কমেছে, 39 পয়েন্টের মতো কমে গিয়ে 39 পয়েন্টের মতো পজিটিভ থেকে এই মুহূর্তে অবস্থান করছে 3679, অর্থাৎ 45 পয়েন্টের মতো উঠেছিল সূচক, সেখান থেকে 39 পয়েন্টে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 288টি, সেখানে দর হারিয়েছে 56টির এবং অপরিবর্তিত আছে 46টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
এই মুহূর্তে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে প্রথমে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ক্যাপিটেক গ্রোথ মিউচুয়াল ফান্ড, পিএসপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ক্যাপএম বিডি বেল মিউচুয়াল ফান্ড, ক্রাউন সিমেন্ট। আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডের আধিক্যই কিন্তু লুজারের তালিকায় বেশি রয়েছে এবং শার্প ইন্ডাস্ট্রিজকে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু টানা পতন হচ্ছে। আমরা গত 2 কার্যদিবসে কিন্তু একটা বায়ার লেস দেখেছিলাম, এখানে আজকে কিন্তু সেরকমটি দেখা যাচ্ছে। এছাড়া টপ ট্রেডের তালিকাটা আমরা একটু দেখে নিই। টপ ট্রেডের তালিকাও তো আমরা শার্প ইন্ডাস্ট্রিজকে দেখতে পাচ্ছি, টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 32 কোটি টাকা। দ্বিতীয় অবস্থান সাহেম টেক্সটাইলকে দেখা যাচ্ছে, সাহেম টেক্সটাইলকে একটা আপ ট্রেন্ডে দেখা যাচ্ছে বেশ 1-1.5 মাস ধরে। তৃতীয় অবস্থান এমএল ডাইংকে দেখা যাচ্ছে, এমএল ডাইংয়ের লেনদেন চলছে 13 টাকা 20 পয়সায়, পরিবর্তন হয়েছে 2.33 এবং লেনদেন হচ্ছে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 8 কোটি টাকার কিছুটা বেশি। পিটিএলকে দেখা যাচ্ছে চতুর্থ অবস্থানে, পিটিএলের আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 5 কোটি টাকার কিছুটা বেশি এবং পঞ্চম অবস্থানে বেক্সিমকো ফার্মাকে দেখা যাচ্ছে, বেক্সিমকো ফার্মাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মাত্র 5 কোটি টাকা। অর্থাৎ টপ 5-এর পঞ্চমে থাকা যে কোম্পানিটি সেটাতে মাত্র 5 কোটি টাকা ট্রেড হয়েছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে ভলিউম সেটা আসলে কতখানি কমে গিয়েছে। টপ গেইনারের তালিকায় আমরা প্রথমে দেখতে পাচ্ছি শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে প্রিমিয়ার লিজিংয়ের। এর পরবর্তী অবস্থানগুলোতে তুংহাইকে দেখা যাচ্ছে, মেট্রো স্পিনিংকে দেখা যাচ্ছে, জাহিন স্পিনিংকে দেখা যাচ্ছে এবং নুরানি ডাইংকে দেখা যাচ্ছে। প্রিমিয়ার লিজিংকে দেখা যাচ্ছে প্রায় 9.52% দর বৃদ্ধি পেয়েছে। তুংহাই দর বৃদ্ধি পেয়েছে 9.3% মতো। মেট্রো স্পিনিংয়ে দর বৃদ্ধি পেয়েছে 9.28% মতো। জাহিন স্পিনিংয়ে দর বৃদ্ধি পেয়েছে 9.26% মতো এবং নুরানি ডাইংয়ে দর বৃদ্ধি পেয়েছে 9.09% মতো। তো দর্শক, এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন।